অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশন স্টুডিও থেকে আপনাদের এই রোজকার প্রিয় সরাসরি স্বাস্থ্য অনুষ্ঠান কেমন আছেন অনুষ্ঠান থেকে আপনাদের সাথে আমি পুরোটা সময় জুড়ে আছি ডক্টর তানজিয়া খানম তম্পা। আমরা প্রতিদিনই কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা করি, আর তারই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো ইউরিন ইনফেকশন অর্থাৎ প্রস্রাবে ইনফেকশন নিয়ে। আমাদের এই নতুন যে জীবনটা আমাদের যে জীবনটা চলাফেরা করে এই জীবনটাকে একটু জটিল এবং একটু বিপজ্জনক করে ফেলে যে সমস্ত সমস্যাগুলো, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা সেটা হচ্ছে প্রস্রাবে ইনফেকশন। কিন্তু আমাদের মানুষজনদের মধ্যে দেখা যায় তলপেটে ব্যথা অথবা প্রস্রাবে একটু জ্বালাপোড়া হয়ে গেলেই ফার্মেসিতে চলে যাচ্ছে আর গপাগপ অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছে, মনে করছে তার প্রস্রাবে ইনফেকশন ভালো হয়ে যাচ্ছে। আসলেই কি প্রস্রাবে ইনফেকশন খুব সিম্পল এবং খুব সহজ একটা সমস্যা? এটা চাইলেই কি ভালো হওয়া যায়? এই সমস্ত সমস্যা নিয়ে এবং সমাধান নিয়ে আমাদের সাথে আজকে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ। আসুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আছেন কনসালটেন্ট ইউরোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ডক্টর মোহাম্মদ রফিকুর ইসলাম। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? জি, ভালো আছি আমি। ধন্যবাদ আপনাকে এবং নেক্সাস টিভির সকল শুভানুধ্যায়ী এবং দর্শকদেরকে শুভেচ্ছা। আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন রাজশাহী মেডিকেল কলেজ ও হসপিটাল থেকে ইউরোলজিস্ট সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মশিউর আরিফিন। কিছুক্ষণের মধ্যে উনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। দর্শক, আমরা প্রস্রাবে ইনফেকশন নিয়ে কথা বলবো, অনেক বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু আমরাই যে শুধু বলবো তা কিন্তু নয়, আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। সেটা কিভাবে? নিচের স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, সেই নাম্বারে ফোন করে ফেলতে পারেন ঝটপট। এবং আমাদের অনুষ্ঠানটি ফেসবুক লাইভে যাচ্ছে, লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। চলে যাচ্ছি মূল আলোচনায়। শুনতে থাকুন, দেখতে থাকুন, আর হ্যাঁ, প্রশ্ন করতে ভুলবেন না। অনুষ্ঠানের শুরুতেই প্রথমে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই আমাদের অনলাইনের অতিথির সাথে। সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মশিউর আরিফিন, রাজশাহী মেডিকেল কলেজ ও হসপিটাল। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে স্বাগত। আমি ডাক্তার মশিউর আরিফিন রুবেল, জি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। জি স্যার, জি স্যার, আশা করি আমরা আজকে পুরোটা সময় জুড়েই আপনাকে পাবো এবং স্যারকেও পাবো এবং প্রস্রাবে ইনফেকশন নিয়ে কথা বলবো। প্রথমেই যেতে চাই মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার আপনার কাছে। এই যে ইউরিন ইনফেকশন অথবা প্রস্রাবে ইনফেকশন, এই ব্যাপারটা আসলে কি? আসলে এটা বুঝতে হলে আমাদের মানুষের যে মূত্রতন্ত্র যেটা আমরা বলি, হ্যাঁ, এই তন্ত্রটাকে বুঝতে হবে। এটা আসলে ধরেন যে ইউরিনটা তৈরি হয় বেসিক্যালি কিডনির মাধ্যমে, এবং সেখান থেকে ইউরিনটা তৈরি হয়ে সেটা কিডনির যে নালী বা বৃক্কনালী আমরা বলি, সেখান থেকে এসে মূত্রথলিতে জমা হয়। মূত্রথলির মাধ্যমেই কিন্তু আমরা পরবর্তীতে প্রস্রাব করে সেটা বের করে নিয়ে আসেন। তাহলে এই যে এই পুরো পাথেয় যে রাস্তাটাতে, সেখানে তাহলে ইউরিনটা তৈরি হচ্ছে এবং ইউরিনটা বের হচ্ছে। এখানে যদি কোনো জীবাণুর সংক্রমণ হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি যে প্রস্রাবের ইনফেকশন। মুদ্রা কথায় এক কথায় বলতে পারি যে সেখানে আমরা বলতে পারি যে এটা প্রস্রাবের ইনফেকশন বা ইউরিন ইনফেকশন। সোজা কথায় এবং খুব সহজ সরল শোনাচ্ছে কিন্তু স্যার, যে এখানে একটু ব্যাকটেরিয়া ইনফেকশন হবে এবং সেটাই হচ্ছে প্রস্রাবে ইনফেকশন। ডক্টর মোহাম্মদ মশিউর আরিফিন স্যার, আপনার কাছে আসতে চাই। আপনি তো রাজশাহীতে আছেন, এই যে প্রস্রাবে ইনফেকশন, এটা আসলে কিরকম দেখছেন? নারীদের বেশি হচ্ছে নাকি পুরুষদের বেশি হচ্ছে? প্রস্রাব ইনফেকশন বেসিক্যালি মেয়েদের বেশি হয়, এবং এটা যদি আমরা হিসাব করি তাহলে 50 মানে পোস্ট মেনোপজাল ওমেন যাদেরকে বলি, যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, এই মহিলাদের অনেক বেশি হয়। এর মেইন কারণ হচ্ছে তাদের যে প্রোটেক্টিভ লেয়ারটা থাকে প্রস্রাবের রাস্তায়, আমরা যেটা বলি ইউরেথ্রা, সেটা বয়স মেনোপজাল পরে হরমোন ইমব্যালেন্সের জন্য অ্যাট্রফি হয় এবং সেখান থেকে বারবার ইনফেকশন হওয়ার চান্স থাকে। এর জন্য দেখা যায় 50 ঊর্ধ্ব বা পোস্ট মেনোপজাল ওমেনদের বেশি আমরা পাই। আপনাকে ধন্যবাদ স্যার। স্যার, এই পর্যায়ে আসতে চাই আপনাকে এবং জিজ্ঞাসা করতে চাই যে এই যে স্যার যে বললেন নারী পুরুষের মধ্যে নারীদেরই বেশি হয়, মেনোপজাল স্টেটে খুব বেশি হয়। আমরা যদি একটু হিসাবটা করি যে ছোট এবং বয়স্ক, দেখা যাচ্ছে ছোটদেরও ইউরিনে ইনফেকশন হচ্ছে, বয়স্কদেরও হচ্ছে। ছোটদের কেন ইউরিনে ইনফেকশন হয়? হ্যাঁ, এটা আপনি একটু ভালো প্রশ্ন করেছেন। ছোটদের ইউরিনে ইনফেকশন হওয়ার অনেকগুলো কারণ আছে। যেমন ধরেন যে কনজেনিটাল অ্যানোমালি বলতে আমরা শব্দ থাকে, যে জন্মগত তার কিছু সমস্যা থাকে। তো জন্মগত সমস্যা মানে প্রস্রাবটা যদি করতে বাধা পায়, যখনই বাধা পায় প্রস্রাবটা তার প্রস্রাব থলিতে জমা থাকছে, অথবা অনেক সময় এটা কিডনিতেও জমা থাকতে পারে। তাহলে এই যে জমা থাকছে, যখন জমা থাকার কারণেই ওইখানেই ইউরিনের একটা ইনফেকশন শুরু হয়, এবং শুরু হতে
এই বাচ্চাদেরও সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় এই ইউরিন ইনফেকশনটা হতে পারে। তবে আমরা সেখানে সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে মোস্ট প্রবলেমটা হয় সেটা হলো তারা কিন্তু বলতে পারে না। তাহলে তার মাকে বা যে টেক কেয়ার করছেন তাকেই সেটা খেয়াল রাখতে হয় যে তার কিছু সিমটম বা উপসর্গ, যেমন তার জ্বর আসা, ঘন ঘন জ্বর আসা, অথবা প্রস্রাবকে অনেক সময় ফোটায় ফোটায় পড়া, অথবা তার ধরেন যে কিডনির যে সাইড যেটা ব্যাকে, সে ব্যাকে দেখা যাচ্ছে যে তার পেইন হচ্ছে, হ্যাঁ, এই ব্যথা অনুভব করা, তখন আমরা বলি, অনেক সময় সাসপেক্ট করি, এবং সেই অনুসারে আমরা ইনভেস্টিগেশন করি, তখন আমরা ধরা পড়ে যে বাচ্চাদের ক্ষেত্রে এরকম হতে পারে। এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের সমস্যাগুলো বেশি হয় এবং মানে প্রায় আমরা এই ধরনের সমস্যা পেয়ে থাকি। গুরুত্বপূর্ণ। মশিউর আরফিন স্যার, শিশুদের ব্যাপারটা তো জানলাম, আসলে এই যে বয়স্কদের ক্ষেত্রে প্রস্রাবে ইনফেকশন, সেক্ষেত্রে কারণগুলো সাধারণত কি হয়ে থাকে? আমরা যদি চিন্তা করি তাহলে বিভিন্ন এজ রিলেটেড বলতে হবে। মিডল এজ যেটা আমরা বলি, ইউজুয়ালি অ্যারাউন্ড 18 to 45 ইয়ার্স, এই বয়সে যেটা হয় সেটা বেসিক্যালি ম্যাক্সিমাম হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়, ডিফারেন্ট সেক্সুয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে হতে পারে। এছাড়া কিছু কারণ থাকে যেগুলো হচ্ছে একটু আগে ডাক্তার রফিক বলেছেন যে যত কোনো সমস্যার জন্য হতে পারে, স্টোন ডিজিজ থাকলে সেগুলোতে হতে পারে। আর অ্যাবাভ 45 বা 50 ইয়ার্সের উপরে পুরুষের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে প্রোস্টেট গ্ল্যান্ড একটা বড় ফ্যাক্টর। সেখানে কি হয়, ইউজুয়ালি মিড 40 পরে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হওয়ার জন্য প্রস্রাব রয়ে যেতে থাকে, পুরো প্রস্রাবটা ক্লিয়ার হয় না, যেহেতু প্রস্রাব থলিতে রয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এখানে বারবার ইনফেকশন হওয়ার চান্স থাকে। এটা হচ্ছে মানে মিডল এজের পরে ছেলেদের হতে পারে। এছাড়া প্রস্রাবের রাস্তা শুরু হয়ে যাওয়ার জন্য। আর ফিমেলের ক্ষেত্রে একটু আগে আমি বলেছি পোস্টমেনোপজাল ওমেনদের বেশি হয়। এছাড়া প্রেগন্যান্সি অবস্থায় আমাদের বডিতে প্রোটেকশনটা কমে যাওয়ার জন্য প্রেগন্যান্ট ওমেনদেরও খুব বেশি পরিমাণে প্রস্রাবের ইনফেকশন হওয়ার চান্স থাকে। ধন্যবাদ। সুন্দরভাবে বললেন। মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার, এই পর্যায়ে আসতে চাই, বয়স্কদের আসলে কি কি কারণে হয় স্যার বললেন। আমরা কিন্তু জানি যে বয়স্কদের ক্ষেত্রে প্রস্রাবে ইনফেকশনের সাথে ডায়াবেটিসের একটা ব্যাপার থাকে। আপনার কাছে আসলে জানতে চাই কি কি ঝুঁকির মধ্যে আসলে থাকে, যে এই ঝুঁকির ফ্যাক্টরগুলো থাকলে তাদের সাধারণত প্রস্রাবে ইনফেকশন হয়? জি, ভালো একটু প্রশ্ন করেছেন। আসলে আমাদের দেখবেন যে এই কারণটা কি, মেয়েদের যে ইনফেকশনের কথাটা আসছে, মেয়েদের ইনফেকশনের কারণটা হলো অনেকটা বলতে পারেন যে এটা আনহাইজেনিক কন্ডিশন থাকে, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা এই ব্যাপারটাতে আমরা ফিরছি, তবে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার প্রশ্নটা নিয়ে নিই। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি জি জি, আপনার বয়সটি বলে আপনি প্রশ্নটি করতে পারেন। আমার বয়স জি জি প্রায় 58। আচ্ছা, সমস্যাটি বলুন। সমস্যা হলো আমার এই যে প্রস্রাবের তৈরি আছে তো ম্যাডাম, ওই প্রস্রাবের তৈরির উপরে একটু ব্যথা আমি অনুভব করি, আমার ওটা হাত দিয়ে বিরক্ত হয়। আচ্ছা স্যার, কোনো প্রশ্ন করতে চান কি? আমি প্রশ্ন করতে চাই যে আপনি কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন? জি, কোনো পরীক্ষা করেছিলেন? পরীক্ষা করেছিলাম, আমার ডায়াবেটিস আছে। হ্যাঁ, কোনো আল্ট্রাসোনোগ্রাম বা কোনো ডাক্তার কোনো আল্ট্রাসোনোগ্রাম করেছিলেন? জি, আল্ট্রাসোনোগ্রাম করেছিলেন? দর্শক, আপনি কি কোনো আল্ট্রাসোনোগ্রাম করেছেন? না, করি নাই। আচ্ছা, আমি তার কোশ্চেন যেটুকু বুঝতে পারছি যে সে প্রস্রাবটাকে চাপ দিয়ে করতে হয় এবং প্রস্রাবের থলির উপরের অংশে তার ব্যথা হয়। ডক্টর রুবেল কিন্তু একটি খুব চমৎকার করে ব্যাখ্যা দিয়েছেন যে পুরুষের এই বয়সের ক্ষেত্রে সাধারণত প্রোস্টেট গ্ল্যান্ডটা এনলার্জ থাকে, এবং প্রোস্টেট গ্ল্যান্ড যখন এনলার্জ থাকে তখন তার দেখা যায় যদি যার ক্রনিক রিটেনশন হয়, বিশেষ করে ক্রনিক রিটেনশন যারা দীর্ঘদিন যাবৎ এরকম প্রস্রাবটা রিটেন থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম চাপ দিয়ে অনেক সময় প্রস্রাব করতে হয়ে থাকে। এবং সেই ক্ষেত্রে যদি প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয় এবং চাপ দিয়ে প্রস্রাব করতে হয়, তাহলে বুঝতে হবে যে তার প্রোস্টেট গ্ল্যান্ডের কারণে এই সমস্যাটা হতে পারে। এবং এই ক্ষেত্রে তার আরও কিছু উপসর্গ থাকে, সে ধরেন যে তার প্রস্রাবটা ঘন ঘন হওয়া বা প্রস্রাবটা সরু হয়ে বের হওয়া, তাহলে আমরা সাধারণত বলতে পারি যে অনেকটা প্রোস্টেট গ্ল্যান্ড। এবং এই সময়ে তার অবশ্যই উচিত একজন ইউরোলজিস্টের পরামর্শ নেওয়া, এবং সেখানে গেলে আমরা যে প্রস্রাবের যেটা রুটিন এবং কালচারাল এক্সামিনেশন সেটার মাধ্যমে এবং একটি সিম্পল আল্ট্রাসোনোগ্রাম করলে আমরা বুঝতে পারবো যে তার প্রোস্টেট গ্ল্যান্ডের সাইজ কত, বা ইউরোফ্লোমেট্রি করে আমরা বুঝতে পারবো তার প্রস্রাবের স্পিডটা কত, বা কি বেগে করছেন, কতক্ষণ সময় নিয়ে করছেন। তাহলে আমরা তাকে
একটা আইডেন্টিফাই করতে পারবো যেটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যার কারণে বা আদার্স কজ কিছু থাকে যেমন নিউরোলজিক্যাল কজ থাকে সেই ধরনের কোনো সমস্যার কারণে এই সমস্যাটা হচ্ছে কিনা। নিশ্চয়ই দর্শক আপনি শুনতে পেরেছেন আমাদের বিশেষজ্ঞের পরামর্শ এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এবং আপনি যদি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী একজন ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করেন তাহলে এই যে প্রস্রাব করার জন্য যে কাঠামো আমাদের শরীরে সেখানে কোথাও আসলে সমস্যা হয়েছে কিনা সেটা খুঁজে বের করে আপনাকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আমি লিপি নারিন্দা থেকে বলছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে মানে আমার প্রতি বছরই একটা সময় ইউরিন ইনফেকশনটা হয়, তো আমার ইদানিং একটা সমস্যা হয়েছে, হার্টের সমস্যা হয়েছে। আমি এম্পা 25 খেতাম, তো মানে ডাক্তার সাহেব এম্পা 25টা বাদ দিতে চেয়েও পরে আবার বললেন যে এটাতে আমি ইউরিন ইনফেকশনের কথা বলাতে বললেন যে একটু ইউরিন ইনফেকশন হতে পারে, তো এইটা কি মানে এটা বাদ দিয়ে এমআরএল দিলেন, এমআরএল 4। আচ্ছা, তাই চলছিল আমার, কিন্তু আবার এখন আমার হার্টে 100% ব্লক পাওয়া গেছে। তো আমি আবার একজন কার্ডিওলজিস্টের কাছে আবার গেলাম এই কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে। উনি আমাকে আবার গ্যালভাস মেট যেটা সেই ওষুধটাই আবার অ্যাড করলেন। উনি বললেন গ্যালভাস মেট খেতে হবে আর লিনাগিপ্টিন খেতে হবে, এই দুটো ওষুধ উনি আমাকে দিয়েছেন। তা আমি জানতে চাচ্ছি যে ইউরিন ইনফেকশন প্রতি বছরই আমার হয়, তো আমি কি এই ওষুধটা খাবো? মানে হার্টের জন্য কি এটা খাওয়া খুব জরুরি? তাহলে আমি ইউরিন ইনফেকশনটাকে রোধ করার জন্য আমাকে কি করতে হবে? তাহলে এটা যেহেতু খেতেই বলছেন উনি আমাকে, আমি তো একটা অসুবিধার মধ্যে পড়ে গেলাম, বিপদে পড়ে গেলাম, কি করব? আমি এই সাহায্যটাই চাচ্ছি, আপনাদের কাইন্ড সাজেশনটা চাচ্ছি। অনেক ধন্যবাদ। মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা হচ্ছে, এটা আমাদের সবার জন্যই খুব উপকারী হবে। জি দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে গুছিয়ে আপনি কথা বললেন। স্যার, আপনি কি কোনো প্রশ্ন করতে চান ওনাকে? প্রশ্ন আসলে তার সে যেভাবে আমাদেরকে ব্রিফ করেছে তার অনেকটাই ক্লিয়ার। এবং আসলে যারা আপনি এটা ডাক্তার রুবেল তার ইয়েতে কিন্তু বলেছেন, আপনিও বলেছেন, বিশেষ করে যারা এলডারলি পেশেন্ট এবং ডায়াবেটিক পেশেন্ট তাদের কিন্তু প্রস্রাবে ইনফেকশন হওয়াটা এবং প্রায় রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। সুতরাং এই রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা তাকে প্রপার ইভ্যালুয়েশন করতে হবে। তার ইউরিনটা শুধু ডায়াবেটিসের কারণে হচ্ছে কিনা সেটাও না। আমি যে কোশ্চেনটা বলেছিলাম যে আপনাকে আনহাইজেনিক একটা কন্ডিশন থাকে, কারণ মেয়েদের শারীরিক যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্রেই দেখা যাচ্ছে যে তার পায়ুপথের রাস্তা কিংবা জনিদারের রাস্তা কিংবা প্রস্রাবের রাস্তাটি এত সন্নিকটে থাকে, বিশেষ করে যদি পায়ুপথের রাস্তার পানিটা যদি প্রস্রাবের রাস্তার দিকে চলে আসে তাহলেই দেখা যাচ্ছে যে এই ধরনের ইনফেকশনগুলো বেশি হয়ে থাকে। সুতরাং এই যে না আসাটাকে, এটাকে আমাদেরকে হাইজেনিক কীভাবে রাখা যায় সেদিকে নজর দেওয়াটা, এবং বিশেষ করে পিরিয়ড চলাকালীন সময় কিভাবে তাকে আরও সাবধানতা অবলম্বন করা যায় সেদিকে নজর দেওয়াটা, এবং তার যে রিকারেন্ট যদি ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হয় অবশ্যই আমি সাজেস্ট করব তাকে একজন ইউরোলজিস্টের পরামর্শ নেওয়া। কারণ রিকারেন্ট ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হওয়াতে এতে বুঝতে হবে যে শরীরের আদার্স কোথাও কোনো প্রবলেম আছে কিনা, যেমন ধরুন স্টোন ডিজিজ থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু তার রিকারেন্ট ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। বা তার যদি কোনো যদি ইউরিনটা যদি অবস্ট্রাক্টেড থাকে, যদি ন্যারো ইউরিনারি পাসেস হয়, তো সেক্ষেত্রে কিন্তু তার রিকারেন্ট ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হয়। সুতরাং এইসব ক্ষেত্রে তাকে অবশ্যই এবং দেখা যাচ্ছে যে এই ধরনের পেশেন্টগুলো যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট না করেন তাহলে কমপ্লিকেটেড ইউটিআই ডেভেলপ করতে পারে সেটা তার জন্য আরো খারাপ হয়, কারণ তার হার্ট ব্লক এমনিতেই 100%। এক্স্যাক্টলি। তাহলে তার অবশ্যই উচিত হবে যে মা খুব কষ্ট পাচ্ছে, অবশ্যই তার একজন ইউরোলজি বিশেষজ্ঞের সাথে দেখা করে কথা বলে পরামর্শ নিয়ে সমস্ত ইনভেস্টিগেশন করে আসলে তার চিকিৎসাটাকে সম্পূর্ণ করা। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, তাকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি দর্শক, জি আপনার মনির হোসেন বলছি। জি আমার প্রস্টেট গ্ল্যান্ডের একটা সমস্যা আছে। হ্যাঁ, প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা, আমি ডাক্তার দেখিয়েছি, এখন ইউরিন খাচ্ছি। আচ্ছা, তখন আমার ইউরিনটা বেশি ডিসচার্জ হইতো, ইদানিং আজকে 6 মাস হবে ইউরিন ডিসচার্জটা কমে গেছে।
এবং প্রস্রাব করার সময় মানে একটু জ্বালা পোড়া হয়। তারপরে আমার যদি শুক্রাণু বের হওয়ার সময় আমার জ্বালা পোড়া হয়। এই হলো প্রবলেমটা আমার। আচ্ছা, আপনার সমস্যাটা নিয়ে চলে যাচ্ছি মশিউর আরেফিন স্যার। স্যার, আপনার কাছে আসতে চাই পেশেন্টের সমস্যাটা নিয়ে। আপনি কি কোনো প্রশ্ন করতে চান রোগীকে? এই পেশেন্টের উনি আসলে ওনার হিস্ট্রিতে বলে দিয়েছে উনি যেটা প্রস্রাবে জ্বালা পোড়া এবং ওনার হচ্ছে ইজাকুলেশনের সময় পেইন হচ্ছে, জ্বালা পোড়া হচ্ছে। এটা আসলে ইন্ডিকেট করে ওনার প্রোস্টেটাইটিস বলে একটা কন্ডিশন, আমরা বলি প্রোস্টেট গ্ল্যান্ডে ইনফেকশন। প্রোস্টেট ইনফেকশন হলেও ওনার যেটা হয় প্রস্রাবের প্রতিবন্ধকতা হতে পারে এবং তার সাথে প্রস্রাবের জ্বালা পোড়া হতে পারে। তো দ্যাটসে আমার কাছে ওনার মনে হচ্ছে ওনার সিমটমটা হচ্ছে প্রোস্টেটাইটিস। একজন ইউরোলজিস্টের কাছে গেলে উনি আসলে পরীক্ষা নিরীক্ষা কিছু শারীরিক পরীক্ষা আমরা করি, আমরা বলি মলদ্বারে হাত দিয়ে প্রোস্টেট গ্ল্যান্ড দেখি, দেখলে দেখা যাবে টেন্ডার কিনা। যদি টেন্ডার হয় তাহলে আমরা ধরে নিই কেস অফ প্রোস্টেটাইটিস, সেক্ষেত্রে তাকে লং টার্ম অ্যান্টিবায়োটিকে যেতে হবে। তো ওনার কথার প্রেক্ষিতে আমার কাছে মনে হচ্ছে উনি ইউরিনেক্স খাচ্ছে, ভেরি গুড, এটা একটা আসলে ট্রেন্ড বলেছে। তো ট্যামসিলোসিন যে ওষুধটা খাচ্ছে তার সাথে অ্যান্টিবায়োটিক লাগবে ওনার প্রোস্টেটাইটিসের সমস্যা মনে হচ্ছে। আর আমি যদি একটু পিছনে যাই, আগে যে ভদ্র মহিলা কোশ্চেন করেছিলেন উনি 4টা ওষুধের নাম বলেছে ডায়াবেটিসের, একটা বলেছে অ্যামারিন বলেছে, এমপা বলেছেন, উনি গ্যালভাসমেট বলেছেন। ওনার যে কোশ্চেনটাতে ছিল এমপা যে ওষুধটা, এটা আসলে আমাদের ডায়াবেটিকের ব্লাড সুগার কমায়, প্রস্রাবের সাথে ব্লাড সুগারটা বের করে দেয়, মানে সুগার পরিমাণ এক্সেস পরিমাণ যে আমাদের গ্লুকোজটা থাকে সেটা ইউরিনে বের করে। সেক্ষেত্রে ইউরিন দিয়ে প্রস্রাব ইউরিনের মাধ্যমে গ্লুকোজটা কমিয়ে দিচ্ছে, দেখা যায় যে ইনফেকশনের চান্সটা বেড়ে যায়। এর জন্য যাদের রিকারেন্ট ইনফেকশন বারবার হয় তাদের এমপা দিতে নিষেধ করা হয়। স্যার, চমৎকারভাবে বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে দর্শক আমাদেরকে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। আমরা কথা বলছিলাম প্রস্রাবে ইনফেকশন নিয়ে যাবতীয় কথা এবং আলোচনা। চোখ রাখুন নেক্সাস টেলিভিশনে, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে কেমন আছেন অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম ইউরিন অথবা প্রস্রাবে ইনফেকশন নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন ইউরোলজি বিশেষজ্ঞ দুজন, আছেন কনসালটেন্ট বিএসএমইউ ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম এবং আমাদের সাথে আছেন সহযোগী অধ্যাপক রাজশাহী মেডিকেল কলেজ ও হসপিটাল থেকে ডক্টর মোহাম্মদ মশিউর আরেফিন। স্যার, আমরা বিরতিতে যাবার আগে আসলে দর্শকদের বিভিন্ন প্রশ্ন পেয়েছিলাম, সেগুলোর উত্তর নিয়ে আমরা আলোচনাও করেছি। এই পর্যায়ে জানতে চাই, আমরা যেই আলোচনাটা করছিলাম আসলে এই যে নারীদের অথবা মেয়েদের প্রস্রাবে ইনফেকশনটা বেশি হয়, সেটার কারণটা কি? আসলে নারীদের যে ইনফেকশনের কারণটা সেটা কিন্তু আপনাকে আমি প্রথমে একটা বলেছি যে অ্যানাটমিক্যাল অ্যাবনরমালিটি, যেটা আমাদের গঠনতন্ত্রে যে প্রবলেমটা সেটার কথা। সেকেন্ড ইস্যু হলো দেখবেন যে নারীদের একটা টেন্ডেন্সি আছে যে ইউরিনটাকে হোল্ড করে রাখার, এবং এই যে ধরে রাখার যে টেন্ডেন্সিটা, এই ধরে রাখার টেন্ডেন্সির কারণ হলো যে প্রপার হাইজেনিক ওয়াশরুমটা থাকে না তাদের, এবং তাদের যে বিশেষ করে ওয়ার্কিং প্লেসে সেখানেও তাদের জন্য সেপারেট কোনো ওয়াশরুম থাকে না। এই ধরনের প্রবলেমগুলোতে তারা ইউরিনটাকে হোল্ড করে রাখে, এবং ইউরিন যখন হোল্ড করে রাখবেন তখনই কিন্তু একটা চান্স থাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের। এবং আরেকটা হলো যেটা ডাক্তার রুবেল বলেছেন অলরেডি, যেটা হরমোনাল একটা ইফেক্ট থাকে, সেই হরমোনাল ইফেক্টের কারণে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো বেশি হয়। সুতরাং এইসব ক্ষেত্রেই দেখা যায় যে নারীদের যে, এবং আরেকটা হচ্ছে যে শর্ট ইউরেথ্রাটা যেটা যে প্রস্রাবের যে রাস্তাটা, সেই রাস্তাটাও কিন্তু শর্ট থাকার কারণে দেখা যায় যে এই যে রেট্রোগেড ইনফেকশনগুলো, এগুলোর একটা চান্স খুব বেশি থাকে, এবং সেক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে রিকারেন্ট বা বারবার এরকম ইনফেকশন হচ্ছেন। তবে আমি কিন্তু একটি কথা বলতে চাই যে আমাদের যে এই ইউরিনের ইনফেকশনটা নিয়ে আসেন, আমরা ফার্স্টেই তাদের একটা ধারণা আছে যে প্রস্রাবের জ্বালা পোড়া করা মিনস হলো ইউরিনের ট্র্যাক্ট ইনফেকশন, এবং যেই কারণে কিন্তু তারা একটা ওষুধের দোকানে যান এবং তারা একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, এবং আসলে কিন্তু সেই ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছেন না। হ্যাঁ, ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন না হয়েই তার একটা ধারণা থাকে যে ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, এবং সেই কারণেই কিন্তু তারা ম্যালট্রিটেড হয় বারবার। এবং এই ক্ষেত্রেই দেখা যায় যখন তার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিকটা সে নিচ্ছেন না, এবং পরবর্তীতে দেখা যায় যে তাকে যখন আমরা কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে যাই, সেই অ্যান্টিবায়োটিকও তার কাজ করছে এবং রেজিস্ট্যান্ট গ্রো করে। সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করা উচিত। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন স্যার, এবং বর্তমানে অ্যান্টিবায়োটিক কাজ করছে না এরকম রোগীর সংখ্যা আমরা প্রচুর পাচ্ছি, এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এরকম রোগীর সংখ্যাও একটা গ্লোবাল ওয়ার্মিং একটা ইস্যু হয়েও দাঁড়িয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, এত গুরুত্বপূর্ণ ইনফরমেশন চমৎকারভাবে বললেন। ডক্টর মোহাম্মদ মশিউর আরেফিন স্যার, আপনার কাছে আসতে চাই। কিছু কুসংস্কার আমাদের রোগীদের মধ্যে আছে যে প্রস্রাবে ইনফেকশন হলে কিডনি নষ্ট হয়ে যাবে, আসলে এই কথাটা কতটুকু সত্যি? এখন কিডনি নষ্ট হয়ে যাবে ব্যাপারটা আসলে ইনফেকশনটা কোথায়,
প্রস্রাবের ইনফেকশন বলতে আমরা আসলে কিডনি থেকে শুরু করে প্রস্রাবের রাস্তার বাইরের অংশটা পর্যন্ত পুরো যে কোনো জায়গায় ইনফেকশন হলে সেটাকে আমরা প্রস্রাবের ইনফেকশন বলি। এখন যদি প্রস্রাবের ধরেন আমরা যেটা ইউরেথ্রা বা প্রস্রাবের রাস্তা বলি বা মূত্রথলি যেটা বলি ব্লাডার, এটুকু যদি ইনফেকশন হয় এখান থেকে কিডনি নষ্ট হওয়ার চান্স প্রায় নয়। বাট ইনফেকশনটা যদি কিডনিতে হয়, যেটাকে আমরা পাইলোনেফ্রাইটিস বলি বা পায়োনেফ্রোসিস বলি, সেখান থেকে কিডনি ডিস্টার্ব হওয়ার চান্স থাকে, কিডনি নষ্ট হওয়ার চান্স থাকে। এর জন্য প্রস্রাবে ইনফেকশনের জায়গাটা কোথায় সেটার উপরে ডিপেন্ড করতেছে কিডনিতে কতটুকু হ্যাম্পার করবে। আর রফিক আরেকটা কথা ইম্পর্টেন্ট বলেছে, সেটা হচ্ছে আমাদের সাথে আসলে সবসময় যে প্রস্রাব ইনফেকশন ব্যাপারটা কিন্তু তা না। প্রস্রাবে বার্নিং যেটা হয়, জ্বালা পেটা ডিফারেন্ট অনেক কারণ আছে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে আমরা ব্লাডার পেইন সিনড্রোম বা ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস, যেটা একসময় বলা হতো ওয়েস্টার্ন কান্ট্রিতে বেশি, আমাদের সাবকন্টিনেন্ট নেই, বাট রিসেন্টলি আমরা প্রচুর পাচ্ছি। এর মেইন কারণ হচ্ছে আমাদের যে লাইফস্টাইল ওয়েস্টার্নাইজ হওয়ার জন্য আমাদের জীবনযাপনে আসলে কিছু পরিবর্তন হয়তো বা দরকার। স্যার, আপনার কাছেই ফিরছি, একজন দর্শক ফোন করেছেন, তার ফোনটা নিয়ে আবারও আপনার কাছে ফিরছি। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, জি আপনি কি জানতে চাচ্ছেন? রংপুর থেকে বলছিলাম। তো আমার সমস্যা হচ্ছে 10 মিনিট পর আমার পেশাবের চাপ দেয়। আচ্ছা। তো আর যখনই পেশাবের চাপ দেয় তখনই বাম পাশে দিকে একটু হালে, মানে দেখে বলে। তো এইটা কিসের জন্য হতে পারে? আচ্ছা, বাম পাশে ব্যথা করে এবং প্রস্রাবের বেগটা এখন খুব বেশি হচ্ছে, তাই তো? জি জি। মুশারফিন স্যার, স্যার আপনার কি কোনো প্রশ্ন আছে রোগীর কাছে? উনি কি বাম পাশের টেস্টিসের কথা বলেছে, অন্ডকোষের পেনের কথা বলেছে? আমি ঠিক কথা শুনতে পাইনি। কোন জায়গাটা বাম পাশে? বাম কোথায় পাশে ঠিক ওনার বুকে ব্যথা করছে, হয়তোবা উনি বোঝাতে যাচ্ছে বুকে, পেটে, এরকম কোনো মাঝখানের কোনো অবস্থানে ব্যথা করছে, এবং এই ব্যথাটা ওনার করছে আসলে প্রস্রাবের সময়। উনি ব্যথাটা বোধ করছেন যখন উনি প্রস্রাব করছেন তখন। প্রস্রাবের সাথে বুকে ব্যথা হওয়ার সম্ভাবনা অলমোস্ট নেই বললে চলে, কারণ পেশেন্টের যদি আমরা চিন্তা করি, কারণ প্রস্রাব কিডনি হচ্ছে অ্যাবডোমিনাল বা পেটের নিচের দিকে থাকে, সো চেস্ট পেন হবে না। একটা রেয়ার কন্ডিশন যেখানে আছে যে প্রস্রাব করার সময় পেশেন্ট ফেইন্ট হয়ে যেতে পারে, সেটা ফিওক্রোমোসাইটোম বলে একটা রোগ আছে, সেখানে হচ্ছে ব্লাডারে যদি ফিওক্রোমোসাইটোম থাকে। তবে চেস্ট পেন হওয়ার আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তার পেটে ব্যথা হতে পারে, যে তার প্রস্রাবের চাপ হলে যদি তার আমরা বলি রিফ্লাক্স, যেটাকে বলি ভেসিকিউলার রিফ্লাক্স, তখন চাপ দিলে কিডনির দিকে চলে যায়, উল্টো দিকে প্রস্রাব চলে যায়, তখন তার পেটে ব্যথা হতে পারে, পিঠের দিকে ব্যথা হতে, কিন্তু বুকে ব্যথা হওয়ার সম্ভাবনাটা আসলে হয়তোবা এটা আসলে দেখা যাবে হয়তোবা ইউরোলজিস্ট অথবা উনি কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যদি যোগাযোগ করেন এবং তাকে যদি ইনভেস্টিগেশন করা যায়, পরীক্ষা নিরীক্ষা করা যায়, তাহলে আসলে সঠিক কারণটা বের করা যাবে। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম সালাম। আমি মামুন বলছিলাম ঢাকা উত্তরা থেকে। জি দর্শক, এখন হচ্ছে যে আমার আম্মা একজন ডায়াবেটিসের পেশেন্ট। হ্যাঁ, তার ইউরিনে আর কি জ্বালা পোড়া করে, যখন সে ইউরিন প্রস্রাব করে তখন জ্বালা পোড়া করে, তলপেটে তার বেশি ব্যথা। এক্ষেত্রে কি করণীয়? আচ্ছা স্যার, আপনার কাছে আসতে চাই, আপনি কি কোনো প্রশ্ন করতে চান? জি, আমি একটু প্রশ্ন করতে চাই। তার প্রস্রাবটা কি ঘন ঘন হয়? প্রস্রাবটা ঘন হয়, যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট, প্রস্রাবটা একটু ঘন। তার কি জ্বর আসে? না, জ্বর আসে না। কোনো জ্বর নেই, বা প্রস্রাবের রাস্তায় কোনো তার কোনো পেইন বা এই ধরনের কোনো কিছু বলেন না, শুধু জ্বালা পড়ার কথা বলেন? হ্যাঁ হ্যাঁ, শুধু জ্বালা পোড়া। প্রস্রাবের রাস্তায় কখনো রক্ত যাওয়া বা পুজ যাওয়া এই ধরনের কিছু কোনো আছে তার? এই ধরনের আগে কোনো উপসর্গ নেই? হ্যাঁ, হতে পারে তার, যেমন ধরেন ডায়াবেটিক পেশেন্ট এবং তার প্রস্রাবের রাস্তাটা পেইন হয় এবং তার তলপেটে যেটা পেইন হয়। অনেক সময় কিন্তু এই ধরনের পেশেন্ট, যেটা ডক্টর রুবেল কিছুক্ষণ আগে বললেন, যে আমিও বললাম যে ইনফেকশন না হলেও কিন্তু এই ধরনের সমস্যাগুলো হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে তার সিম্পল একটি টেস্ট, শুধু সিম্পল একটি টেস্ট, শুধু আপনি যদি ইউরিনের রুটিন এবং কালচার টেস্টে করেন, তাহলে কিন্তু আমরা এটা আইডেন্টিফাই করতে পারি যে তার এই ধরনের কোনো ইনফেকশন বা কোনো কিছু আছে কিনা। এবং শুধু ইউরিনের এই দেখা যায় যে জ্বালা পড়াটা, এটা অনেক সময় কিন্তু ইউরিনের যে অ্যাসিডিফিকেশন যেটা আমরা বলি, এই যে অ্যাসিড মাত্রাটা, যেটা পিএইচ লেভেলটা যদি হেরফের হয়, উপরের দিকে যায় বা নিচের দিকে যায়, তখনও কিন্তু এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়ে থাকে। সুতরাং তাকে যদি এই ইউরিনের রুটিন টেস্ট এবং কালচার টেস্টই করেন, এবং সে উত্তরায় থাকেন, উত্তরাতে অনেক ভালো ভালো সেন্টার আছে, সেখানে একটা টেস্ট করলেই কিন্তু আমরা জানতে পারবো
পারবো খুব সিম্পলি তার এই প্রবলেমটি আছে কিনা। জি দর্শক, যে দুজন ফোন দিয়েছিলেন আসলে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং নিশ্চয়ই আমাদের বিশেষজ্ঞের পরামর্শে আপনারা উপকৃত হবেন। স্যার এই পর্যায়ে একটা প্রশ্ন আপনার কাছেও, আরেকটা কুসংস্কার এবং একটা মিথস নিয়ে, যেটা অনেক সময় পুরুষ পেশেন্টরা অথবা পুরুষ কেউ এসে বলে যে আমার সহধর্মিনী অথবা আমার স্ত্রীর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে, তো এখন সহবাস করার সময় সেই ইনফেকশনটা তারও হয়ে যাবে কিনা, অথবা এভাবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সেক্সুয়ালি অথবা শারীরিক মিলনের সময় ছড়ায় কিনা? হ্যাঁ, গুড কোশ্চেন আপনার। আমরা কিন্তু আমি আপনাকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, এবং যে রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় সেটাও কিন্তু একটা কারণ। হ্যাঁ, এই ক্ষেত্রে প্রপার হিস্ট্রি নেওয়া, আমরা যখন বিশেষ করে রুগী দেখি সেই ক্ষেত্রে যদি আমরা প্রপার হিস্ট্রি নিতে পারি যে তার সহধর্মিণী কি রোগটি আছে কিনা এবং মানে তারও কি এই সমস্যাটা হচ্ছে কিনা, তাহলে কিন্তু আমরা অনেকটা আইডেন্টিফাই করতে পারি। এবং সেক্ষেত্রে আমরা যদি তাদের দুজনকেই যদি চিকিৎসার আওতায় নিয়ে আসতে পারি এবং তাহলে দেখা যাচ্ছে যে তার এই এটা কমে যায়। এবং আমরা দেখবেন যে আপনার বিশেষ করে রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অথবা কমপ্লিকেটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমরা লং টার্ম একটা অ্যান্টিবায়োটিক ইউজ করি, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা সাজেশন থাকে যে তারা যখন এ ধরনের সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় তাদের এসে দেয় তখন যেন একটা শর্ট টার্মের জন্য একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিতে পারে, এবং সেক্ষেত্রে এই চান্সটা অনেকাংশে কমে যায়। সুতরাং আপনি একটা ভালো কোশ্চেন করেছেন, আপনাকে এই জন্য অসংখ্য ধন্যবাদ। যে তাদেরকে এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে এবং এটি লুকোনোর কিছু নেই, হ্যাঁ, চিকিৎসাটা তার প্রপার হচ্ছে কিনা সেটা। এবং ডাক্তার রুবেল কিন্তু বলেছেন বিশেষ করে এখান থেকে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে পাইলোনেফ্রাইটিস যেটা ডেভেলপ করে, মানে কিডনিতে যে কিডনি ড্যামেজ বা হতে পারে, এবং অনেক পরে তারা কিন্তু আমাদের কাছে আসে এবং কমপ্লিকেটেড অবস্থায় কিন্তু একজন ইউরোলজিস্টের কাছে আসে, তখন আমাদেরও কিছু করার থাকে না, আমাদেরকে বলতে হয়, দেখা যায় যে কিছু করার থাকে না, এবং সেই ক্ষেত্রে তার কিডনিকে অনেক সময় স্যাক্রিফাইস পর্যন্ত করতে হতে পারে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত চমৎকারভাবে বললেন। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, মশিউর আরফিন স্যার আপনার কাছেই আসবো দর্শকের প্রশ্নটা নিয়ে। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার প্রশ্নটি করতে পারেন। আমার প্রশ্ন হলো আপনার 10-15 বছর আমার পিসাব করার পর আপনার আবার আবার পোশাক আসে। আমি এর আগে রাজশাহী বঙ্গবন্ধু মেডিকেলে সব ধরনের এই সমস্যাটা যাচ্ছে। দর্শক আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে, তো আপনি একটু থেমে থেমে প্রশ্নটা করতে পারেন। 10-15 বছর থেকে আপনার প্রস্রাবে আপনি কি সমস্যা দেখতে পেয়েছেন? আমার প্রস্রাবের করার পর 5 মিনিট মনে করেন যে যদি তারপর আবার দেখা যায় যে 2-1 ফোঁটা। আচ্ছা 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 আচ্ছা, মানে ঘন ঘন আপনার প্রস্রাবে যেতে হয় অথবা প্রস্রাবের সেন্সেশনটা আসে, তাই তো? আমি এমনি প্রস্রাব ধরে পারি অনেক গ্রহণ। আমি প্রথমে আপনার আবুল কাসেম সরকারকে রাজশাহী দেখাইছি, তারপর দেখে মেডিকেলে বঙ্গবন্ধু মেডিকেল, তারপর খাজা ইসলামী মেডিকেলে, মানে আমি সেখানে ইসিতে আছি। সব পরীক্ষা নিরীক্ষা করতে আমাকে কোনো কিছু ধরা পড়ে না, কোনো কিছু বুঝতেই পারি না। কিন্তু আমার এই সমস্যা হচ্ছে না। আমার ইউরোম্যাক্স দিছিল এর আগে, ইউরোম্যাক্স দেওয়া হয়েছিল। আচ্ছা, আপনার বয়স কত এখন বাবা? আপনার বয়স কত এখন? আমার বয়স 40। আমি দেখা যায় 15 বছর আগে থেকে দেখাচ্ছি। আপনার সমস্যাটি নিয়ে যাচ্ছি মশিউর স্যার আপনার কাছে। স্যার আপনি কি রোগীকে কোনো প্রশ্ন করতে চান? হ্যাঁ, ওনার বয়স 40, ওনার কি ডায়াবেটিস বা কোনো নিউরোলজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা বা স্ট্রাকচার, এটা আসলে আমার জানা জরুরি। ডায়াবেটিস, প্রেসার অথবা আপনার নার্ভের কোনো সমস্যা আছে, স্নায়ুর কোনো প্রবলেম আছে? না না, আমার কোনো আচ্ছা রকমের প্রবলেম নাই। শুধু আমি 5 মিনিট পরে দেখুন ডাক্তার আবার কি ভাই 2-4 আমার এই সমস্যা। আচ্ছা, যদি এরকম তার ফ্রিকোয়েন্সি বেশি হয়, বারবার বাথরুমে যাচ্ছে, তাহলে আমরা ওভারঅ্যাক্টিভ ব্লাডার একটা কারণ হতে পারে। যেখানে আমরা দেখি যে অন্যান্য রোগ কোনো কিছু পাওয়া যাচ্ছে না, বাট পেশেন্ট ভয়েডিং খুব ফ্রিকোয়েন্সি বেশি। সেক্ষেত্রে আসলে তাকে যেটা করতে হবে শুধু মেডিকেশন না, মেডিকেশনের সাথে তাকে লাইফস্টাইল চেঞ্জের একটা ব্যাপার চলে আসে। যেমন আমাদের খুব কমনলি আমরা খুব বেশি চা বা কফি খাই আমাদের দেশে। এই চা কফিটা কমিয়ে দিতে হবে বা বন্ধ করতে হবে। স্মোকিং থাকলে স্মোকিং বন্ধ করতে হবে। অবেসিটি থাকলে অবেসিটিটা মানে ওয়েটটা কমাতে হবে। এই লাইফস্টাইল কিছু চেঞ্জ করতে হবে। পানি খাওয়ার অভ্যাস, আমাদের দেশে একটা কমন বিলিফ আছে যে প্রচুর পানি খেলে কিডনি ভালো থাকে। দেখা যায় পেশেন্ট 7-8 লিটার পানিও খায়, আমরা পাই এরকম যে ডেইলি 5-7 লিটার। এত বেশি পানি খেলে সে বারবার ওয়াশরুমেই যাবে। সো পেশেন্টকে আসলে একজন নিউরোলজিস্টের কাছে যেতে হবে এবং তাকে ডিটেইল হিস্ট্রিটা নিতে হবে যে
তার আসলে কোন জায়গাটায় সমস্যা, এবং লাইফস্টাইল চেঞ্জের সাথে তাকে ওষুধে যেতে হবে। শুধু ওষুধ দিলে যেটা হবে যে কিছুদিন ভালো থাকবে, আবার সমস্যা হবে। তো তার যদি ওভার অ্যাক্টিভ ব্লাডার থাকে অথবা তার যদি লাইফস্টাইলে কোনো চেঞ্জ থাকে, যেমন ভয়েডিং ডায়েরি আমরা করতে বলি, ভয়েডিং ডায়েরি করে তাকে মেনটেন করতে হবে যে কিভাবে ফ্রিকোয়েন্সিটা কমানো যায়। তো এটা আসলে একটা বড় ইস্যু আমাদের, এবং এখানে তাকে আসলে মানে ওভার ফোনে এখানে আসলে এটা চিকিৎসা দেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। জি, তারপরে স্যার আপনি চেষ্টা করেছেন এবং দর্শক আপনাকেও অসংখ্য ধন্যবাদ। কিন্তু কিছু সমস্যা আছে আসলে ফিজিশিয়ানস অথবা ডক্টরকে আসলে সামনাসামনি না দেখে মন্তব্য করা যায় না। তো সেই ক্ষেত্রে আসলে আপনার কাছে অনুরোধ, আমাদের বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী আপনি যদি কোনো একজন ইউরোলজিস্টের সাথে সরাসরি গিয়ে দেখা করেন, আরও ভালোভাবে আপনার ইতিহাসটা তুলে ধরেন, তাহলে হয়তোবা আমরা সেই রোগ ধরতে এবং চিকিৎসা করতে সক্ষম হব। এই পর্যায়ে নিতে হচ্ছে আবারও একটি বিরতি। আমরা কথা বলছিলাম প্রস্রাবে ইনফেকশন নিয়ে। কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত আজকের কেমন আছেন অনুষ্ঠানে, এবং কথা বলছিলাম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে প্রস্রাবে ইনফেকশন নিয়ে। বিরতিতে যাবার আগে বিভিন্ন দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, এবং প্রস্রাবে ইনফেকশন কতটুকু জটিল, কীরকম ভয়াবহ সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই পর্যায়ে মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার আপনার কাছে আসতে চাই। এই যে রোগীগুলো বিভিন্নভাবে যে প্রস্রাবে ইনফেকশনে ভোগেন বহু বছর ধরে এবং বারবার হচ্ছে, প্রতি বছরই 2, 3, 4 বার করে হচ্ছে, এদের ক্ষেত্রে আসলে আপনাদের ম্যানেজমেন্টটা কি হয়? হ্যাঁ, একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আসলে যাদের বারবার এরকম ইনফেকশন হচ্ছে তাদের ক্ষেত্রে আসলে অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে হবে যে কি কজ, মানে রিজনটা কি, তার ব্যাকগ্রাউন্ডে কি কাজ করছে যে যার কারণে তার বারবার এরকম ইনফেকশন হচ্ছে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তাদের ওই যে অ্যান্টিবায়োটিকটা ঠিকমতো অ্যাপ্রোপ্রিয়েট নিচ্ছেন না, এবং তারা ম্যালট্রিটেড হচ্ছেন, এবং তাদের সাবধানতাটা, তারা যে নিয়ম কানুন যেগুলো আমাদের ফলো করা উচিত, যে রুলসগুলোকে ফলো করা উচিত, সেই রুলসগুলো হচ্ছে না। এবং আমি সেটাও বলেছি যে প্রস্রাবের জ্বালা পড়া মিনস যে প্রস্রাব ইনফেকশন না, সেটাও তাদেরকে বুঝতে হবে। তো এইগুলো সব মিলিয়েই তার দেখা যায় যে এই প্রবলেমগুলো তাকে ফেস করতে হয়। তবে অনেক পেশেন্টই আছেন যারা রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে আসে, এবং তাদেরকে আমরা দেখা যাচ্ছে যে উইদিন 6 মান্থস 2 to 3 টাইমস অথবা ইয়ারলি 2 to 3 টাইমস তারা 2 থেকে 3 বার এরকম তারা প্রতি বছর এরকম তারা আমাদের কাছে আসছে। তো সেক্ষেত্রে আমরা আসলে তাকে প্রপারলি অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস করার চেষ্টা করি যে এর পিছনে কোনো স্টোন ডিজিজ বা স্টোন অবস্ট্রাকশনের কোনো হিস্ট্রি আছে কিনা, অথবা তার আনহাইজেনিক কোনো কজ আছে কিনা যেটা আমরা বলছি অথবা সে পালন করতে পারছেন না, অথবা সে ধরেন যে পানির পরিমাণ যেটুকু খাওয়া উচিত এবং সেটাকে সে ফলো করতে পারে না, ডিহাইড্রেশন, অতিরিক্ত ডিহাইড্রেশনে ভোগেন। এই ধরনের সিকোয়েন্সগুলোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, এবং আইডেন্টিফাই করে তারপরে তার আমরা প্রপারলি যদি রোগ নির্ণয় করতে পারি, সেই ধরনের ক্ষেত্রে এটা হয়। এবং আমরা দেখা যায় যে এই ধরনের পেশেন্টগুলো আমরা ইউজুয়ালি দেখা যায় যে একটা লং টার্ম অ্যান্টিবায়োটিক্স আন্ডার আমরা রাখি, দীর্ঘদিনের। এবং এরকমও হয় যে অনেক রোগী আমাদেরকে প্রশ্ন করে, স্যার এতদিন খেতে হবে? এইসব ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে 2 months to 3 months to 6 months পর্যন্ত 6 মাস ধরে আমাদেরকে লো ডোজে অ্যান্টিবায়োটিক কন্টিনিউ করতে হতে পারে। স্যার এই বিষয়টাতে ফিরছি, তবে একজন দর্শকের ফোন নিয়ে নিতে চাই। দর্শক কি আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, দর্শক মোহাম্মদ সুলাইমান বাংলাদেশ থেকে বলছি। জি, প্রশ্নটি করুন। আমার প্রস্রাবে দোনো ওই সাইড ব্যথা করে, তিন সাইড, আর ঘন ঘন প্রস্রাব আসে, আর প্রস্রাবটা করে এলে মনে হয় প্রস্রাবটা ক্লিয়ার হলো না। আচ্ছা, আপনার বয়সটা কত? আমার বয়স 24। 27 বছর বয়স। স্যার আপনি কি কোনো প্রশ্ন করতে চান? 24 ইয়ার্স। প্রস্রাবের গতিটা বা স্পিডটা কিরকম আপনার? আমার প্রস্রাবের গতিটা মোটামুটি এরকম নাই, স্পিড মোটামুটি। প্রস্রাবটা কি কাছে পড়ে না দূরে যায়? প্রস্রাবটা কাছেই পড়ে। কাছেই পড়ে, হ্যাঁ। জি। তা আমরা এই ধরনের পেশেন্টগুলো সাধারণত দেখা যায় তার বয়স কিন্তু 27 ইয়ার্স, 27 বছর বয়স। এই ধরনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কনজেন্টাল আমার কিছু অ্যানোমালি থাকতে পারে, অথবা সেটা হলে তার আগেই তার এটা ধরা পড়তো। অনেক সময় দেখা যায় যে ব্লাডার নেক হাইপারট্রফি থাকে। ব্লাডার নেক হাইপারট্রফি থাকলেও কিন্তু তার এই যে প্রস্রাব করার যেটা গতিটা, তার স্পিডটা কম থাকে, এবং প্রস্রাবটা তার দেখা গেলো যে একবার করলে প্রস্রাবটা জমা থাকে। এবং এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই তার কিছু রুলস ফলো করা উচিত, এবং দেখা যায় যে তার পানির পরিমাণটাকে আমরা লিমিট করে দিই। হ্যাঁ, তা অনেকেরই কোশ্চেন যে আমরা পানিটাকে অনেক ক্ষেত্রে লিমিট করি, আবার অনেক ক্ষেত্রে যেমন স্টোন ডিজিজের ক্ষেত্রে পানিকে বেশি পরিমাণে খেতে বলি। তো সুতরাং এটা নির্ভর করে অ্যাকচুয়ালি তার কি ডিজিজ সেটার উপরে, তার রোগটা কি, সেই রোগ অনুসারে তাকে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি খাবে, তাকে পানির পরিমাণটাকে কমিয়ে দিব সেটার উপরে। এবং
কিছু খাবার আমরা যেটা বলে দিই, যেমন চা, কফি, কোকাকোলা, স্প্রাইট, এই ধরনের খাবারগুলোকে, যেটা পানীয় জাতীয় খাবার, সেই খাবারগুলোকে রেস্ট্রিকশন করে দেওয়া, ফুললি রেস্ট্রিক্টেড করে দেওয়া। এবং তার যদি দেখা যায় যে এই ধরনের পেশেন্টগুলো আমাদের অনেক ক্ষেত্রেই এগুলো ম্যালট্রিটেড হয় এবং তারা বিভিন্ন যে ওষুধগুলো খায়, তার ব্লাডার নেক হাইপারট্রফি হলে তার অন্য ধরনের আমরা ওষুধ অ্যাপ্লাই করে থাকি, অ্যাপ্লাই করে সেই প্রপার ডায়াগনোসিস করে তাকে কিন্তু তার রোগটাকে নির্ণয় করা উচিত এবং সেই প্রপার ডায়াগনোসিস করার পরেই তার ওষুধে যাওয়া উচিত। তার মানে ওনার একজন অবশ্যই ইউরোলজি বিশেষজ্ঞের কাছে খুব তাড়াতাড়ি আসা দরকার। নিশ্চয়ই আমাদের দর্শক যিনি ফোন দিয়েছিলেন তিনি উপকৃত হবেন আপনার পরামর্শ শুনে। ডক্টর মোহাম্মদ মশিউর আরফিন স্যার, আপনার কাছে আসতে চাই, এই যে ইউরিনের ইনফেকশন, এটা থেকে আসলে প্রতিরোধের উপায় কি? ইনফেকশন প্রতিরোধের ফার্স্ট উপায় হচ্ছে আপনাকে হাইজিন মেনটেন করতে হবে। যদি তার কোনো শারীরিক সমস্যা, মানে জন্মগত কোনো সমস্যা, সেরকম ধরনের যে বলেছে জন্মগত ব্লাডার নেক হাইপারট্রফি বা পোস্টেরিয়র ভালভ, এগুলো যদি না থাকে, সে যদি একবার হেলদি মানুষ থাকে, ইউরিনারি ইনফেকশন হওয়ার কথা না, যদি সে হাইজিন মেনটেন করে। এই হাইজিন পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রে হাইজিনটা একটা ফার্স্ট হিসাব। তার সাথে হচ্ছে যে তার যদি স্টোন ডিজিজ বা আদার্স কোনো ডিজিজ অ্যাকোয়ার্ড, যেগুলো আমরা বলি পরবর্তী হয়, সেরকম যদি থাকে সেটাকে ডায়াগনোসিস করতে হবে, সেটা ট্রিটমেন্টটা নিতে হবে। যদি এই ট্রিটমেন্ট নেয় এবং হাইজিন মেনটেন করে, ইনশাআল্লাহ তার আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে তার যদি বারবার এরকম মনে হয়, তার একজন নিউরোলজিস্টের সাথে অবশ্যই তার সমাপন্ন হতে হবে। জি, চমৎকারভাবে বললেন। মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার, এই পর্যায়ে জানতে চাই, এই যে ইউরিনের ইনফেকশন যাতে না হয়, স্যার তো প্রতিরোধের উপায় হিসেবে বেশ কিছু কথা বললো, আপনার কাছে জানতে চাই আসলে কোনো খাবার দাবার আছে কিনা যে খাবার দাবারগুলো খেলে অথবা এভাবে জীবনযাপন মেনে চললে আমার ইউরিনের ইনফেকশন আর হবে না? অ্যাকচুয়ালি খাবারের ভিতরে আমরা কিছু খাবারকে বলি, যেটা যদি ইউরিনের ইনফেকশন হয় তাহলে তো মানে আমরা সেক্ষেত্রে তো আপনাকে বললাম যে একটা পরীক্ষা করে আমরা অ্যান্টিবায়োটিকের প্রপারিতে যাই। যদি ইউরিনের ইনফেকশন না হয়ে থাকে, যদি জ্বালা পোড়ার ক্ষেত্রেই বা প্রস্রাব বারবার হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কাছে আসে, তাহলে আমরা কিছু কিছু খাবারের ক্ষেত্রে সাজেশন দিই। সেটা হলো যে তার যেমন পানির পরিমাণটাকে, একটা পানির পরিমাণ আমরা বলে দিই যে এই পরিমাণ পানি আপনি খাবেন। এবং কিছু খাবারের যেমন আমাদের ব্রোমেলাইন থাকে, যেমন আনারসের জুস, আনারসের জুসটাকে আমরা বলি, এবং আনারসের জুস, লেবুর পানি, ডাবের পানি। ইভেন আমি অনেক পেশেন্টের সাজেস্ট করি, বিশেষ করে যারা এই ধরনের রোগগুলোর ক্ষেত্রে আসে যে জ্বালা পোড়া করে, এতে কিন্তু আমরা কিন্তু অনেক সময় সাজেস্ট করি যে ওর স্যালাইন। হ্যাঁ, এই ধরনের ইয়েগুলোতে দেখা যায় যে কারণটা কি, কারণ ওই সব ইয়েতে অনেক সময় জীবাণুটাকে গ্রো করতে দেয় না তারা। এবং তার যেই খাবারগুলো বললাম তাতে দেখা যায় তার এই যে বার্নিং সেন্সেশনটা, এটাকে অনেকটা কি কমিয়ে নিয়ে আসে। সুতরাং এই ধরনের খাবার খেলে সে কিছুটা হয়তো তখন রিলিফ পায় এবং সে ভালোই বোধ করে। বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে স্যার যে আমরা ফাস্ট ফুড, প্রসেস ফুড এবং ধূমপান, এই ব্যাপারগুলোর সাথে আসলে নারী পুরুষ দুজনই বেশ মিলেমিশে একাকার হয়ে গেছে। এটার সাথে কি আসলে ইউরিনারি ইনফেকশনের কোনো সম্পর্ক আছে? এটার সাথে ওই যে প্রসেস ফুডগুলোর সাথে দেখা যায় যে আপনার এই বার্নিং সেন্সেশনটা এটাকে বাড়িয়ে দেয়, কারণ এটাতে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা হয় অনেক ক্ষেত্রে। এই ধরনের কেমিক্যালগুলো সাধারণত যেমন প্রস্রাবের রাস্তাতেই না, অনেক সময় দেখা যায় যে কিডনির ক্ষেত্রেও তারা ক্ষতি করে থাকে। এবং আপনি দেখবেন যে এইসব যারা প্রসেস ফুড খান তারা বাল্কি হয়ে যাচ্ছেন, হ্যাঁ, তাদের ওজনটা বেড়ে যাচ্ছে এবং তাদের এই ধরনের সমস্যাগুলো খুব বেশি দেখা যায়। সুতরাং তাদেরকে উচিত এই ধরনের খাবারগুলোকে ছোটোবেলা থেকেই, বিশেষ করে যারা গার্জিয়ান যারা আছেন তার বেবিদেরকে ছোটোবেলা থেকেই তাকে এগুলো থেকে ইনহিবিট করা এবং তারা যেন না খায় সেই ব্যাপারে তাকে উৎসাহ দান করা। এবং পরবর্তীতে বড় হলে তাদের মানে তাদের অভ্যাসটা থেকে যাবে, তাহলে দেখা যাবে যে সেই রোগগুলো থেকে তার অনেকটাংশে ভালো থাকবে, অনেকটাই সে ভালো থাকবে। ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার এবং ডক্টর মোহাম্মদ মশিউর আরফিন স্যার, আপনারা দুজনেই আপনাদের ব্যস্ত সময়ের মধ্য থেকে আমাদের দর্শকদেরকে সময় দিয়েছেন এবং এই প্রস্রাবের ইনফেকশন নিয়ে যাবতীয় অনেক আলোচনা করার চেষ্টা করেছেন, পরামর্শ দিয়েছেন, গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশন দিয়েছেন। সেজন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন। প্রস্রাবে ইনফেকশনের ব্যাপারটি কিডনি এবং মূত্রনালী, মূত্রথলির জন্য খুবই বিপজ্জনক এবং ভয়াবহ একটি কন্ডিশন। আপনার শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গের কাজই নির্ভর করে আপনার কিডনি কতটুকু ভালো আছে সেটির উপর। তাই আসলে আপনার প্রস্রাবে জ্বালাপোড়া হচ্ছে কিনা কিংবা তলপেটে ব্যথা হচ্ছে কিনা, আপনার প্রস্রাবে ইনফেকশন হয়েছে কিনা, সেটা আগে বুঝে নিন একজন ইউরোলজি অথবা একজন কিডনি বিশেষজ্ঞের কাছ থেকে। তারপরেই আপনার ওষুধ খেতে হবে কিনা অ্যান্টিবায়োটিক খেতে হবে সে ব্যাপারে ডিসিশন এবং পরামর্শ পেতে পারেন। সেটা ব্যতিরেকেও আপনার জীবনযাপনে যদি পরিবর্তন আনেন, পানি খান এবং শারীরিক পরিশ্রম করেন, তাহলে আসলে অনেকাংশেই ইউরিনের ইনফেকশন থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারবেন। আজ এই পর্যন্তই, নিশ্চয়ই দেখা হবে সামনে আগামীতে কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।
দেশকে ভালোবাসবেন আর সেই সাথে নেক্সাস টেলিভিশনের সাথেও থাকবেন।